নির্বাচন কমিশন কোনো সমস্যা। কিন্তু তাহলে আপনার দল রোজ এরকম চেঁচামেচি করছেন কেন? চেঁচামেচি করছে মনে হয় না, আমার কানে তো আসছে না। এটা কি করতে হয় বলে করছেন? না, গতকালই প্রকাশ কারাত আপনার দলের সাধারণ সম্পাদক তিনি গিয়েছিলেন, ফিরে এসে প্রেস কনফারেন্স করেছেন। আপনার দলের যারা নেতা তারা রোজ কিছু না কিছু বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। একটা নির্দিষ্ট কয়েকটা বিষয় ছিল, সেগুলো নিয়ে আমার সঙ্গে প্রকাশের কথা হয়েছে। তাতে আমাদের কী কী অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানানো দরকার। কিন্তু চেঁচামেচি বা যে অর্থে আপনি বলছেন প্রতিবাদ বলি না, প্রতিবাদও অন্তত আমি আমার ক্ষেত্রে যদি বলেন, আমি এখনো পর্যন্ত কোনো কথা বলিনি, বলার প্রয়োজন আছে বলেও মনে করছি। যেটা আমাদের মূল কথা হচ্ছে যে ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। তাহলে কি আমরা এটা ধরে নেবো যে ব্যাপারে আপনার একরকম ওপিনিয়ন, দলের একরকম? না, একেবারেই না। একজন হয়তো একটু বলছেন, কিন্তু আমাকে খানিকটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, তো তাই জন্য আমি মনে করি না এখনো কিছু বলার দরকার আছে। যে এমন কিছু কি নির্বাচন কমিশন এবার করছেন যেটা সত্যি অতীতে কখনো হয়নি বা হওয়াটা বাঞ্ছনীয় ছিল না? বাঞ্ছনীয় কি না বলবো না, কিন্তু অতীতে যে হয়নি তো হচ্ছে, অনেক ক্ষেত্রেই হচ্ছে। যেমন মনে করুন এই 5 দিন নির্বাচন হচ্ছে, আমাদের কাছে একদিনও যে 5 দিনও বাইরে থেকে ফোর্স আসছে। অবশ্য বাইরে থেকে ফোর্স আসছে এটা ঠিক হয়, যে আইন শৃঙ্খলা একটা সমস্যা আছে, বিশেষ করে 3টি জেলাতে বা যেখানে প্রথম পর্বের নির্বাচন, সেখানে এটা আমাদের দরকার ছিল। আমাদের নতুন কিছু জিনিস করছেন, আমরা দেখছি। দেখে কি অস্বস্তি বোধ করছে? না, একেবারে। কারণ আমরা তো হাওয়ার উপর দাঁড়িয়ে নেই, আমাদের একটা ভিত্তি আছে মাটিতে, মানুষের মধ্যে, সেটাই আসল। না, সেটা যেমন সত্যি, তেমনি ধরুন এতদিনের যে একটা অর্জিত আপনাদের সুনাম নির্বাচন পরিচালনার ব্যাপারে, নির্বাচন কমিশনের এই আচরণের ফলে সেটা তো অনেকটা কালিমা লিপ্ত হচ্ছে। কালিমা লিপ্ত এত সহজে হয় না, মানুষ সবটাই দেখছে আমরা কি করছি, নির্বাচন কি কমিশন কি করছেন, আপনি দেখবেন মানুষ কি রায় দেন। না, সেটা তো মোটামুটি ফরগন কনক্লুশন বলেই লোকে বলছে। কথাটা হচ্ছে যে আমরা এতদিন ধরে যে কাজ করেছি, সরকার যা করেছি, পার্টি থেকে আমাদের যে রাজনৈতিক প্রচার, তার সামনে এগুলো খুব বড় ব্যাপার। শুধু একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, এটা ঠিক আপনাকে প্রশংসা করার জন্য করছি না, কিন্তু এটা 30 বছরের সরকার, তার মধ্যে 6 বছর প্রায় 5.5 বছর আপনি চালাচ্ছেন। অ্যান্টি ইনকামবেন্সি গণতন্ত্র একটা ধরেই নেওয়া হয় যে এটা স্বতঃসিদ্ধ ব্যাপার, 5 বছর থাকলেই হয়। 30 বছর পরেও বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে সেই অর্থে কোনো অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া নেই। আপনি কিভাবে দেখেন? আমরা খুব পারপ্লেক্সড। দেখুন, একেবারে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর নেই এটা হয় না। আপনি যদি এলাকা ধরে কিছু দেখেন, জেলা ধরে কিছু দেখেন, কিছু ইস্যুস ধরেন, ধরুন লোকালাইজড আছে, সেক্টরাল আছে। হ্যাঁ, অনেক গ্রামে। কিন্তু 30 বছর পরে একটা সরকারকে তো লোকের খেদিয়ে বের করা উচিত। এইটাই হচ্ছে আমাদের রাজ্যের বিশেষ বৈশিষ্ট্য। এটা ইউনিক, এটা আর কোনো রাজ্যের সঙ্গে তুলনা করতে পারবো না। যে অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে, অনেক গ্রামে না হলেও কিছু অল্প গ্রামে রাস্তাঘাটের অবস্থা এখনো জেলায় কিছু জায়গায় রাস্তাঘাট খারাপ। আর্সেনিক এখনো কিছু মানুষ, আমরা অনেক করেছি, কিন্তু আর্সেনিকের এই ধরনের সমস্যাগুলো রয়েছে। কিন্তু এই ধরনের ব্যাপারটা নির্বাচনে মানে সেকেন্ডারি হয়ে যায়। আসল যেটা অনেকেই বুঝতে পারেন না, সেটা হচ্ছে এই যে আমাদের যে বামফ্রন্টের যেটা মৌলিক কর্মসূচির মধ্যে একটা ব্যাপার ছিল ভূমি সংস্কার। আজকে 72 থেকে 75% জমি গরিবের হাতে, পঞ্চায়েত গরিবের হাতে। এর থেকে যে রাজনৈতিক পুনর্বিন্যাস হয়েছে রাজনৈতিক শক্তি, এটাকে পরিবর্তন করা অত সোজা না, এটা বলছি না, কিন্তু সেটার থেকেই তার এই 30 বছর বলুন বা পর 6 বার, মূল কারণটা কিন্তু ওইটাই, যে ওই যে শক্তির বিন্যাসটা পাল্টে গেছে। সেই আপনি দেখুন, এবারের নির্বাচনে আপনি যদি ইলেকশনের দিন আপনি কয়েকটা জেলা, এগুলো মানুষের উৎসব। গরিব মানুষ, মাঝারি কৃষক, তাদের কাছে একটা উৎসব। তারা বামফ্রন্ট ছাড়া কিছু জানে। এইটাই হচ্ছে একটা মুদ্রা। কিন্তু এর সঙ্গে তো এটাও ঠিক, ধরুন অ্যাগ্রিকালচার, যে আপনাদের যে প্রোডাক্টিভিটি অ্যাগ্রিকালচারে ছিল, সেটা 1992-93 সালের পর থেকে একটা স্ট্যাগনেশন এসেছে। ইট ইজ ট্রু দ্যাট উই আর ফুড সার্প্লাস, কিন্তু অ্যাগ্রিকালচার ইজ নট ফ্রি ফ্রম প্রবলেমস। এখন নতুন ধরনের সমস্যা এসেছে, সেটা হচ্ছে
ফুড গ্রেন্সে আপনি ঠিক বললেন, আমরা ফুড স্বয়ংনির্ভরতা স্বয়ংসম্পূর্ণতা আমরা পৌঁছতে পেরেছি। আমাদের রাজ্যের মানুষের যা প্রয়োজন সে ধান হবে। এবারও যদি মনে করুন বড় উঠে আসে ঠিক মতো, শুনলাম একটু আগে বর্তমানে বৃষ্টি হয়েছে, তাহলে 170 লক্ষ মেট্রিক টন ধান হবে এবার। এখন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা বললেন স্ট্যাগনেশনের সেটা ঠিক না, আমাদের এখন ক্রপ ডাইভার্সিফিকেশন যেতে হবে, এটা একটা মূল। ধান ছেড়েও আমাদের তৈলবীজ, খাবার তেল আর ডাল এটা আমাদের খুব খাই, এইটা পূরণ করতে হবে। আর আরেকটা এমার্জিং এরিয়া সেটা হচ্ছে শাক সবজি ফুল ফল, সেটা হয়েছে, উৎপাদনটা হচ্ছে, কিন্তু তার বাজারজাত করা, কোল্ড স্টোরেজ, কোল্ড চেন, এই জায়গাটা আমাদের এটা না করতে পারলে একটা অংশের সবজি মাঠে নষ্ট হচ্ছে। সেই জায়গাটাই হচ্ছে আমাদের ভাবনা। অর্থাৎ কোথায় বললে আপনি যেটা বললেন, কৃষিতে সাফল্য এসেছে, উৎপাদন বাড়ছে, কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে সেই তার থেকে বেশি সমস্যা তৈরি হচ্ছে। তারপরে দুটো আমি মূলত বললাম, একটা হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন, আমাদের তৈলবীজ করতে হবে, সর্ষের তেল বলুন, সূর্যমুখী তেল বলুন, এইটা একটা দিক, ডাল একটা দিক, আর এই যে সবজিতে একটা বিশাল সাফল্য এসেছে, এই জন্য একটা বাজার তৈরি করা, পরিকাঠামো তৈরি করা। কিন্তু মাঝখানে যেমন কন্ট্রাক্ট ফার্মিং এর কথা শোনা যেত, পেপসি আসতে চেয়েছিল, এরা চেয়েছিল, সেটা কিন্তু এখন আর আপনার সরকার বিশেষ বলেন না, আপনিও বলা বন্ধ করে দিয়েছেন। পেপসি আসতে চেয়েছিল মানে আছি আলু, মানে ধরুন যে বড় বড় যারা কন্ট্রাক্ট ফার্মিং এর কি দাঁড়ালো? কন্ট্রাক্ট ফার্মিংটা আমরা ব্যবহার করতে চাই না, তার মধ্যে কিছু কন্ডিশনালিটিস। আমাদের কথা হচ্ছে যে তুমি কোঅপারেটিভ করে তার কাছ থেকে কিনে না, তুমি তাকে কিছু ইনপুট আগে দেবে, যে তাকে একটা বাঁধনে আটকে দেবে, আমরা সেটা চাইছি। পেপসির ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিন্তু ভালোই, ওরা প্রায় 37টা কোঅপারেটিভের কাছ থেকে আলু নেয়, এবং এই বছরই প্রথম বললো ওরা যে আগে ওদের পাঞ্জাবের আলু ওরা বলতো যে ওই কোয়ালিটিটা আমাদের বেশি ভালো, এবার বলছে আমাদের চাষিদের কাছে ওরা বলেছিল যে কোন ধরনের বীজ ব্যবহার করলে খুব ভালো আলু পেয়েছি আমরা, পাঞ্জাবের থেকেও ভালো আলু পেয়েছি। কিছুদিন আগে আমার দাবি করে আমরা ওইভাবে কন্ট্রাক্ট ফার্মিং, হর্টিকালচার থেকে আপনার তৈরি হচ্ছে এটা অ্যাগ্রো বিজনেস, ধরুন ডাবল, তারপরে ক্যালিপসো, আমি বড় কোম্পানির নাম, ছোটো মাঝারি অনেক আছে, তাদের আমরা বলছি তুমি বাজার থেকে কিনো না, এবং বাজারের তুমি কৃষকের সঙ্গে তোমার সম্পর্কটা কোনো একটা শর্ত ছিল, এটা ঠিক। কিন্তু এই শর্ত তো অন্যান্য রাজ্যে তারা চাপাচ্ছে এবং লোকে মেনে নিচ্ছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গ কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে, আমরা কোনো অবস্থাতেই ল্যান্ড ওনারশিপটা চেঞ্জ করতে পারবো। সে যদি ইনপুটে কিছু কন্ট্যাক্ট দেয়, কিছু দেয়, হয়তো উন্নত মানের বীজ দিল, কি উন্নত মানের কিছু হয়তো দিল, জৈব সার ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আমরা ভাবতে পারি। কিন্তু কন্ট্যাক্টে গেলেই একটা জমি নিয়ে টান পড়ার সম্ভাবনা আছে, বিপদ, আমরা ওই বিপদ কাটি। ধরুন একদিকে রাজনৈতিক স্থিতাবস্থা রক্ষার দায় আপনার, আরেকদিকে অর্থনৈতিক উন্নতির এই যে চাহিদা, এই যে টানা পড়েনটা, এতে তো মনে হচ্ছে যেন রাজনীতি ইজ টেকিং ওভার ইকোনমিক্স। না, অর্থনীতিরও নিজস্ব কিছু নিয়ম আছে, আপনি জানেন। যে অর্থনৈতিক নিয়মে একদল মনে করছেন যে ল্যান্ড ওনারশিপ এইসব পুরো দরকার নেই, আমাদের কাছে ওইটাই হচ্ছে আমাদের শক্তি, শুধু রাজনৈতিক শক্তি নেই। এই যে সাফল্য এসেছে উৎপাদনে, এটা কিন্তু ছোট জমির মালিকানার সাফল্যই এসেছে, এটা অনেকের ধারণা। আমরা তো গ্রিন রেভলিউশন পাঞ্জাব আমাদের মডেল হচ্ছে ছোট কৃষকের ছোট জমির ওপরে উৎপাদনশীলতা বাড়া। কতদিন সম্ভব ছোট জমিতে সেটা করা উইদাউট মেকানাইজেশন? মেকানাইজেশন আস্তে আস্তে আসছে, আপনি জানেন। ছোট জমিতে মেকানাইজেশন করে আসছে, এটা হবে সার্ভিস, মানে মনে করুন 10 জন 12 জন 15 জন এবং 25 জন, এটা বর্ধমানে শুরু হয়েছে। তারা মাঠে চাষের জন্য ট্রাক্টর বা পাওয়ার টিলার ব্যবহার করছে, ভবিষ্যতে হারভেস্টিং মেশিন আসবে, তখন তারা করবেন কি 15-20টা পরিবার একসঙ্গে করে সেটা চাষ করবে, কোঅপারেটিভ ফার্ম করে নিয়ে, কোঅপারেটিভ ফার্ম করে। সেটা সেচের ক্ষেত্রে হতে পারে, সিডসের ক্ষেত্রে হতে পারে, বা এই ধরনের অ্যাগ্রিকালচার মানে ইমপ্লিমেন্ট ট্রাক্টর, এই জাতীয় যন্ত্রপাতি। আমরা মেকানাইজড রাতারাতি করতে গেলে আবার এমপ্লয়মেন্টের প্রবলেম হয়ে যাবে, সেটা ধাপ বুঝে বুঝে আস্তে আস্তে এগোতে হবে। কিন্তু উন্নত মানের চাষের জন্য খানিকটা মেকানাইজেশন দরকার। তার মানে আপনি ইউ আর বাই অ্যান্ড লার্জ স্যাটিসফাইড উইথ দ্য মানে প্রোগ্রেস রিপোর্ট ইন এগ্রিকালচার? এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত সাফল্য ধরে রেখেছে, তাই জন্যে আমাদের এর মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন করতে যাওয়াটা ঝুঁকি।
কৃষকরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বুঝতে পারছেন সেটাই করছেন। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। নদিয়া জেলার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, নদিয়া জেলা মনে করুন এমনি ধানের জেলা, পাটের জেলা, ধানের আবার আউশ হয় ওখানে, ওরা ব্যাপকভাবে ডাইভার্সিফিকেশন গেছে। কলা, ফুল, সবজি, নদিয়া জেলাতে সবচেয়ে বেশি আপনার বৈচিত্র্য পাবেন। এটা কি নিজেদের তাগিদে করেছেন, নিজেদের অভিজ্ঞতা, নিজেদের বুদ্ধিতে করেছে। আমি বলবো না যে সবাই আমাদের সরকারের আপনার কৃতিত্ব, এটা করেছেন কিন্তু তারাই তাদের নিজেদের অভিজ্ঞতা তারা কিনেছে। আজকে মনে করুন যদি পশ্চিমবাংলায় গোলাপ চাষ করে সেই গোলাপের 3 গুণ দাম পায়, আমি তো নেদারল্যান্ডস মার্কেটে ঢুকে গেছি গোলাপ নিয়ে, লাভ কেন গেছি? এই জন্যই সেই কৃষক 3 গুণ দাম পাচ্ছে, মিডল ইস্টের রজনীগন্ধা বিক্রি করছে, দাম পাচ্ছে। তেমনি যদি মালদার আম আমি জাপানে বা চায়নায় নিয়ে যেতে পারি, বিরাট দাম পাবো। আচ্ছা, আপনার ধরুন এই যে বিষয়টা নিয়ে কথা বলছি, তাতে আপনার মন্ত্রিসভায় 2 জন মন্ত্রী ছিলেন। একজনের কাজ ছিল শুধু এইসব ব্যাপারে আপনার বিরোধিতা করা, যিনি কমল গুহ, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন আপনার দলের মন্ত্রী ছিলেন শৈলেন সরকার, এখনো আছেন, আমি জানি না মন্ত্রী হবেন কিনা। তিনি যে আছেন সেটা কোনোদিন টের পাইনি। এরকম আপনি তো নির্মম সমালোচনা করছেন। দেখুন, সবাইকে নিয়েই কাজ করতে হবে, কিছু গুণ থাকে, কিছু অসুবিধা থাকে। চেষ্টা করব যাতে ভবিষ্যতে এক সুরে কাজ করতে পারি, ধরুন একই গতিতে কাজ করতে পারি। এবার আমি ইয়েতে আসছি, আপনি কোথাও যখন এসেছিলেন ক্ষমতায়, তারপর আপনার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। আপনি যখনই কথা বলেন ফিউচার টেন্সে বলেন, অর্থাৎ করতে হবে। এমন কোনো বিষয় আছে কি যেটা আপনি করেছেন বা পাস্ট টেন্সে বলেন? ইন দ্য স্ট্রিক্ট সেন্স অফ দ্য টার্ম, মানে আমি যদি বলেন যে আপনি পরিতৃপ্ত, আপনি খুশি, আপনার সব হয়ে গেছে, সব না হলেও কাছাকাছি কাছাকাছি একটা আছে। ধরুন, কৃষি গতিটাকে রাখা গেছে, শিল্পায়নের গতিটা, ইনভেস্টমেন্ট তৈরি হয়েছে, কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে, আমি যদি এটা বলি না শিল্পী যা করার হয়ে গেছে, না, এখনো অনেক ইনভেস্টরের কাছে পৌঁছতে পারিনি, এখনো কিছু অ্যাপ্রিহেনশনস আছে। শিল্পায়ন যে রাহুল বাজার ছাড়া, রাহুল বাজার ছাড়া এখনো রিলায়েন্সকে আমরা আরো বেশি করে চাইছি। কোন রিলায়েন্স? 2, এখন 2টো রিলায়েন্স। 2 ছোট জন তো সই করে গেলেন, আর আপনি মেলাবেন, তিনি মেলাবেন, সেই বাণিজ্য করতে গেলে সবাইকেই মেলাতে হয়। আপনার দুজনের সঙ্গেই একই রকম সংখ্যা। কার প্রতি আপনার দুর্বলতা বেশি? না, আমার কাউকে দুর্বলতা নেই, দুজনকে আমি চাই, দুজনেরই। কিন্তু কল্যাণীতে ওদের যে জমি দিয়েছেন তাতে ওরা ভয়ানক অসন্তুষ্ট। কেন? তাদের বক্তব্য হচ্ছে, যদিও তারা প্রকাশ্যে বলছেন না, বলছে যে এটা কোনো জায়গা নয় ইনস্টিটিউট অফ এক্সেলেন্স তৈরি করা। কি বলছেন? আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা হবে, যেটা প্রাইম মিনিস্টার আসলেন, ফিরে গেলেন, সেটা ফিরে দিল্লিতে বোমা পড়লো, সেটা তো ওখানে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে। কল্যাণীতে একটা মেডিকেল কলেজ হচ্ছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে, কল্যাণী এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। কল্যাণীটা প্রকৃতপক্ষে দাঁড়াবে একটা এডুকেশন হাব হিসেবে, এডুকেশন হাব। এবং সেখানে আরেকটা সুবিধা হচ্ছে হাইওয়ে কানেক্টিভিটি, হাইওয়ে কানেকশন আছে, এবং জায়গাটা আমার হাতে আছে একদম। ERD ডিপার্টমেন্টের বিশাল জমি আছে, সেই জমিগুলো তো আমি, আর ওখানে ক্যাম্পাস লাইফ চাই। IT ছেড়ে যারা পড়বে, খুব অ্যাডভান্স ট্রেনিং ইনস্টিটিউট হবে। ক্যাম্পাস লাইফ না থাকলে খুব ভিড়ের মধ্যে। রিলায়েন্স আর বাজার ছাড়া আর কে? রিলায়েন্স আরো বেশি করেছে, আমরা রতন টাটার কাছেও আমরা আরো আশা করছি। শেষ প্রহরীতে এসে সেটা এখন বলতে পারবো না, গেছি শুনতে পাচ্ছি কারখানা অনেক মুখ বন্ধ, এখন মুখ বন্ধ নির্বাচন করে। অর্থাৎ ইন্ডিয়ান কোম্পানিজ আরো বেশি চাই। অটোমোবাইলসটা আমাদের এখন দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা এখন টেক্সটাইল এবং অটোমোবাইলস, এই দুটো ব্রেকথ্রু করতে না পারলে। আর যেটা বলছিলাম, ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি বলেন, টেক্সটাইলস অ্যান্ড অটোমোবাইলস একটু খুলেছে, একটু পথ খুলেছে রাশিয়ানরা আসার ফলে। তারপরে ট্রাক্টর, তারপরে আরেকটা হচ্ছে মোটরসাইকেল, সেটা ওটা একটা মোটরসাইকেল করবে শুনছি, সাথে চাইনিজ করবে। যদি আরো একটু বড় কোম্পানি অটোমোবাইলস, এই চেষ্টাটা করছি। আর টেক্সটাইলসটা তো আমরা একেবারে খারাপ অবস্থা। কিন্তু হোয়াট অ্যাবাউট এমপ্লয়মেন্ট? বুদ্ধ ভাবলাম, সত্যি কথা বলছি, যে আমরা একটা সার্ভে করেছি, সেই সার্ভেতে নানা সেক্টরাল সার্ভে অফ ইউর পারফরমেন্স করেছি। তাহলে যেখানে আপনার গভর্নমেন্ট খুব কম পাচ্ছে, সেটা হচ্ছে ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট, অন্তত ভিজিবিলিটি। এমপ্লয়মেন্টের লোকে মনে করছে যে এখনো পর্যন্ত যথেষ্ট হয়নি, প্রয়োজনের তুলনায় হয়নি, কিন্তু
কিন্তু গত কয়েক বছরে যদি আপনি বলেন যখন থেকে কিছু পুঁজি আসতে আরম্ভ করেছে, আপনি যদি আমি দু চারটি উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে প্লাস্টিক্সের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টের ভালো হয়েছে। দুই হচ্ছে লেদার, বানতলা এমপ্লয়মেন্ট অনেক বাড়িয়ে দেবে লেদার ইন্ডাস্ট্রিতে আমাদের চাই। এখনো তো বানতলা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, সেই আর এখন কর্মচঞ্চল হয়ে যাচ্ছে। ট্যানিংটা প্রায় সম্পূর্ণ, এখন তারা ম্যানুফ্যাকচারিং এ যাবে। এখনো সবাই যায়নি, এখনো ট্যাংরায় লোক ছোট ছোট করে যাবেও না, হয়তো ওখানে গিয়ে ওরা জায়গা ক্লিনাই করতে পারছে না বলে ডাক্তার আছে। আমরা দেখছি যেটা আপনি বলেছেন সঠিকভাবে, আমার বড় প্রজেক্টের থেকেও আমার এসএমই যাকে বলে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি, এই জায়গাটা এবং যেখানে কর্মসংস্থান বাড়বে সেই জায়গাটা আমরা ছোটটা বেশি দিচ্ছি। কিন্তু আবার দেখুন আইটিতে দেরিতে হলো, এখন তো প্রায় সল্টলেক সেক্টরেই 40,000 হয়ে গেছে, প্রায় 37-38,000 হয়েছে সব মিলিয়ে। এবং তারা হচ্ছে মানে মেধা, এরা 21 শতাব্দীর নায়ক। আইটিতে পরে আসি। ধরুন আপনি যেটা বলছেন ইন্ডাস্ট্রিতে, ধরুন একটা জায়গা যেখানে কিছু কিছু কারখানা হয়েছে, স্পঞ্জ আয়রন। স্পঞ্জ আয়রন যতটা মানে আমাদের অর্থনীতিতে হেল্প করছে, তার চেয়ে বেশি পলিউশন বাড়াচ্ছে, এটা এক। দু হচ্ছে তারা ব্লু কলার জব 60 টাকা 70 টাকা দিয়ে ব্লু কলার জব করাচ্ছে, উইচ ইজ এক্সপ্লয়টেশন। দুটো দিক আমরা সচেতন। একটা শুধু আপনি খবরটা হিসেবে বলি যে এইটা অদ্ভুতভাবে স্পঞ্জ আয়রনটা বেড়ে উঠলো কেন? কারণ এটা চাইনিজরা ব্যাপকভাবে দিয়েছে ওদের অলিম্পিক্সের মধ্যে। এই টেম্পোটা বেশি দিন থাকবে বলে মনে হয়, কিন্তু যখন এসছে তখন আমাদের খানাটা দেখতে হবে। আর্থিক যেটা মাইনে মজুরির ব্যাপারটা ওটা ট্রেড ইউনিয়ন দিক করবে। এনভায়রনমেন্টের ব্যাপারে যেটা আমরা করছি খুব সাকসেসফুলি হয়েছে, যেটা আমরা বাধ্য করবো, এটা আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডে যে চেয়ারম্যান আছেন উনি নিজেই নিয়ে একটা ডিভাইস বার করেছে। সেটা হচ্ছে ওই কারখানায় ওটা দিতে, এবং ওইটা পলিউশনের একটা লেভেল যদি ক্রস করে যায় অটোমেটিক্যালি বন্ধ হবে। এই ডিভাইসটা তৈরি করছি আমরা, এখন ফোর্স করছি ওটা করতে। উনি নিজেই বানিয়েছেন ওই পলিউশন কন্ট্রোল বোর্ড। আচ্ছা। আর যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এই যে অগোছালোভাবে তৈরি হচ্ছিল বাঁকুড়া দুর্গাপুরের মাঝখানে, আমরা আপনার বর্জন একটা জায়গা নিজেরা হাতে নিয়েছি, নিয়ে সেইখানে আমরা স্পঞ্জ আয়রনকে এইখানে, এবং সেইখানে সম্পূর্ণভাবে ওই পলিউশনের পয়েন্টটা অন্তত আমরা নিজেরা হ্যান্ডেল করতে পারবো। এখানে কর্মসংস্থান হচ্ছে, কিন্তু আপনি সঠিক বলেছেন ওটা একটুখানি বায়ু মানে দূষণ তো মানে এক একটা জায়গায় এক এক কারখানার খবর শুনেছি ভয়ঙ্কর ব্যাপার। হোয়াট অ্যাবাউট লো স্যালারি, এই যে ওয়েজ? এটা ট্রেড ইউনিয়ন ওরা আলোচনা করছে। এরা মালিকেরা যারা এসছে এরা তো খুব বড় ধরনের প্লেয়ার না, মাঝারি প্লেয়ার, তাই জন্য আবার এটাও ঠিক খানিকটা ঠকাচ্ছে। ট্রেড ইউনিয়ন ওখান থেকে ওরা বাঁকুড়াতে একদিন একটা শুরুও করেছিল, একটা রফা হয়েছে, কিন্তু সব কারখানা এখনো হয়নি। সেটা মালিক শ্রমিক লড়াই করে তাদের উপর। বড় শিল্প ধরুন এই জিন্দালরা সরে যাওয়ার পরে মানে এরকম কোনো মেজর শিল্প তো আসার সম্ভাবনা খুব অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে। সেটা বলছি যে আয়রন ওর নিয়ে হলো না, এবং অদূর ভবিষ্যতে যতক্ষণ না ভারত সরকার একটা নির্দিষ্ট নীতি নির্ধারণ করছে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে বড় ইস্যু, আয়রন ওর আমরা কত এক্সপোর্ট করতে পারি, এই বছরের পর বছর এক্সপোর্ট করে গেছি। আমাকে মথুরামন একটা পেপার পাঠিয়েছে, কারণ রতন টাটা মন্ত্রীর সঙ্গে কথা বলেছে। সেটা হচ্ছে পৃথিবীতে আয়রন ওর রিজার্ভ কত, স্টিল ইন্ডাস্ট্রি কি অবস্থা, এর ফিউচারটা কি, এটা ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া লার্জেস্ট রিজার্ভ, কিন্তু ওরা নিজেরা স্টিল কিন্তু 8%-এর বেশি ওরা এক্সপোর্ট করে। সেকেন্ড ইউক্রেন, দেন ব্রাজিল, থার্ড। ইন্ডিয়া আমাদের রিজার্ভ পজিশন আমাদের 8th, বছরের বছর আয়রন ওর বিক্রি করে যাচ্ছি জাস্ট ফরেন এক্সচেঞ্জের জন্য। স্টিল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিচ্ছু না হবে। অ্যাটলিস্ট রতন টাটা বা এরকম ধরনের গোষ্ঠী তাদের এই বিষয়টা জাতীয় স্তরে আলোচনা করা উচিত, এবং তারা করছে। আরেকটা পলিসি হচ্ছে যে কয়লা যেমন একটা জাতীয় সরকারের নীতি আছে, কয়লা মুভমেন্টস, কয়লার দাম ইত্যাদি, আয়রন আমার পার্শ্ববর্তী কোনো রাজ্যের খেয়াল হলো আমি দেবো না, দেবেন। আপনি তো চেষ্টা করলেন না। জিন্দাল তো তার বাবা জিন্দাল সত্যি আপ্রাণ চেষ্টা করেছিল, আপনিও তো আপ্রাণ চেষ্টা করেছেন। উনি শেষ মুহূর্তে আমাকে এসে বললেন, আমি নিজেই অর্জুন মুন্ডার সঙ্গে 3বার কথা বলেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, বলুন কোথায় আটকালো? আপনার দিনটা এখনো মনে আছে, আমি ভিজুভিয়াসে গেছিলাম, ব্রিটিশ কোম্পানি খুব ভালো কাজ করছিল, এক্সপ্যানশনের প্রোগ্রামে গেছিলাম।
সেখানে বললো আমাকে নামতে কিন্তু দেখা করতে এসে জরুরি কথা। মিটিংয়ের পর চাকরি দিকে বলল কী বলে দেখুন আমাকে 48 টাইম দিয়েছে, রাঁচি থেকে সই করতে হবে, নাহলে সেই মাইনও দিয়ে দেবে অন্য কাউকে। যেমন যাবেন তো একটা কারখানা অন্তত দেন, আমার রাজ্যে না হলে অন্তত পাশে হোক। এইভাবে তাকে বাধ্য করলো, মানে 48 ঘন্টার সময় দিয়ে তাকে রাঁচি থেকে সই করতে। আরেকটা যেটা মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মনে হয় তুলনামূলক, সেটা হচ্ছে শিল্প যতটা কলকাতা এবং কলকাতার চারপাশে হয়েছে, শিল্পটাকে ততটা কিন্তু অনুন্নত জায়গায় নিয়ে যেতে আপনারা এখনো পারেন। বাঁকুড়ায় বিচ্ছিন্নভাবে কিছু হয়েছে, উত্তরবঙ্গে কার্যত কিছু হয়নি। আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে আপনি হলদিয়াটা, হলদিয়া আছে, হলদিয়া তো ইজ এ গ্রোথ স্টোরি ফর কোয়াইট সাম টাইম। হলদিয়াকে আর আমি বলছি ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গ, বিয়ন্ড ভাগীরথী, কিছু লোক নো ইন্ডাস্ট্রি নাথিং। সেটা আপনার খানিকটা জেলার অবস্থা থেকে হয়, মিনারেল রিসোর্সেস আছে কিনা, তারপরে জল একটা বড় ব্যাপার। ম্যানুফ্যাকচারিং সব জায়গায় করা যাবে, কিন্তু অ্যাগ্রো বিজনেসটা করা যাবে। উত্তরবঙ্গে আমরা জোর দিচ্ছি দুটো দিন, অ্যাগ্রো বিজনেস হচ্ছে, ক্যালিপসো বলুন, ডাবর বলুন, ওরা এসছে তো আরও বেশি করে ওরা আসবে যদি আমরা সমাধানটা করতে পারি। আমাদের সিঙ্কোনা কার্ড নেয়, আমি ডাবরকে এটা 2-3বার রিকোয়েস্ট করেছি, সম্প্রতি চিঠি দিয়েছেন উনি ত্যাগ করতে আসতে। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প, উত্তরবঙ্গে মেডিসিনাল প্লান্টস, এইগুলো মূলত ম্যানুফ্যাকচারিং খুব একটা হবে না, ম্যানুফ্যাকচারিং হবেই করবে। আচ্ছা, আর হলদিয়াতে সব কিছু, এবং আমার যেটা আপনাকে বলছি কথাটা যে স্টিলটাতে এরকম মার খাওয়ার পর চিন্তা হচ্ছে, আমি নির্বংশের কথা বলছি, আমাদের কনসেন্ট্রেট করা উচিত কেমিক্যালস, এবং হলদিয়াকে আমাদের কেমিক্যাল হাব করতে হবে। তাতেও দিল্লিতে যে প্রেজেন্টেশন হয়েছিল, সেই প্রেজেন্টেশনে আমরা সবচেয়ে উপরে গেছি। অর্থাৎ আমাদের রিফাইনারি আছে, আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যালস রয়েছে, জাপানিজরা আসছে, দুটো ইনপুট হচ্ছে, আরও ডাউনস্ট্রিমে আরও অনেক কিছু হতে পারে। তাহলে যেহেতু আমরা স্টিলে মার খাচ্ছি, আমি হাল ছেড়ে দেবো না, চেষ্টা করে যাবো কবে হবে কি হবে, কিন্তু কেমিক্যালসটার উপর আমাদের জোরটা বেশি দিচ্ছি। পূর্ণেন্দুর সময় ঝামেলাটা মিটিয়ে নিচ্ছেন না? এখন তো বড় করে আমরা পরিষ্কার অফার দিয়েছি, আমাকে কিনে নাও, নয় তোমাকে আমি তোমাকে আমি কিনবো। কত টাকা শেয়ারের দাম হবে সে কথাবার্তা চলছিল, আমি খুব একটা অঙ্ক করতে যাই। এ তো আপনি মানে ওকে একদম ব্যাকফুটে ফেলে দিলেন, এত টাকা আছে। তাছাড়া টাকা পাবে কোথায়, না বসেও থাকবে, হয় নাকি? তো ধাপে ধাপে সুযোগ দিন, কিনে নাও, ওয়ান গো এত কয়েকশো কোটি টাকা নিরুপম রিড করছে, আমরা ওর সঙ্গে তো অন্যান্য ব্যবহার করিনি। আচ্ছা, আরেকটি জিনিস বলি, যে শিল্পের ক্ষেত্রে যখন আলোচনা করছি, সেটা হচ্ছে নিরুপম বাবুর সঙ্গে কয়েকদিন আগে আমি কথা বলতে গিয়েছি। উনি বললেন যে, আমি জিজ্ঞেস করেছি শিল্পমন্ত্রী হিসেবে আপনাকে সবচেয়ে স্যাটিসফাই কি করেছে। উনি বলেন যে, দেখুন, ভাবমূর্তির যে রাজ্যের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা অনেকখানি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আপনি কি মনে করেন সেটা সত্যি? এটা এখনো ডু ইউ থিঙ্ক দ্যাট বেঙ্গল ইজ এ ভেরি হেলদি অ্যান্ড শিওর ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি? আমি যত যেখানে বুঝতে পারছি, আপনি যদি রিসেন্টলি বিভিন্ন ম্যাগাজিন, এমনকি ইউরোপের, তারা ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করছে। সাম্প্রতিককালে আমি যে কোম্পানিগুলি, বিদেশি কোম্পানি মিট করেছি, জার্মান কোম্পানি, একটা বড় কোম্পানি, শিপ বিল্ডিং, তারা করবে, হলদিয়াতে এসছে। ইউরোপে তো বটেই, এদিকে সাউথ ইস্ট এশিয়া, এরা কিন্তু বেঙ্গলকে মনে করছে অন্যতম ডেস্টিনেশন, এটা হওয়া উচিত। আর দেশের মধ্যে তো আছে, দেশের মধ্যে আইটি তো বটেই, টেনজি বলুন বা নারায়ণমূর্তি বলুন, এরা জয়মূর্তি আসেননি কিন্তু এখন, আপনি একটু বেঁচে আছেন, মানে জমি দিতে পারছেন না। জমি অফার করেছি, সেটা এখন সবাই হচ্ছে ঘুরে ফিরে, সবাই হচ্ছে রাজারহাটের বাইরে, রাজারহাট একবার দেখলে এত রাজারহাটের বাইরে দিতেছে, এটা হচ্ছে সমস্যা। রাজারহাটে আমি কত জমি দেবো আইটি, তাও আমি প্রস্তাব দিয়েছি, ওরা জমি দেখেও গেছেন। ছিলাম যেটা আপনার কাছে আগে, যে একটা ওয়েস্ট বেঙ্গলে নাকি কিছুই হবে না, কিচ্ছু হবে না, এই আবহাওয়াটা একটু গেছে, এবং পশ্চিমবাংলাকে ভাবা যেতে পারে। এটা আমি বড় ছোট মাঝারি, ধরুন ম্যাড্রাস সিমেন্ট করে, বেসিক্যালি সাউথ ইন্ডিয়াতে কোনোদিন ভাবেনি ওয়েস্ট বেঙ্গলে আসবে, কিন্তু খড়গপুরে সে প্রথম কারখানা করার পর আমার সঙ্গে আলাপ হওয়ার পর এখন ওরা আবার নতুন ইউনিট করতে গেছে। খড়গপুরে একটা করেছে সিমেন্ট, এখন করছে
করবে আপনার এই মেচের আমার কোলাঘাটে পাওয়ার স্টেশনের পাশে। তিনি আমায় বললেন সাউথেও কিন্তু অনেকে বলছে যে ওয়েস্ট বেঙ্গল, এটা শুধু আইটিতে না, ম্যানুফ্যাকচারিং ওয়েস্ট বেঙ্গল এইটা। অর্থাৎ আমার নিজেরও ফিলিং, আমি যখন আগে চেম্বার অফ কমার্সে মিট করতে যেতাম, তারা যেভাবে প্রশ্ন করতেন, হস্টাইল ছিলেন, হস্টাইল, অনেক অ্যাপ্রিহেনশন, সন্দেহ, সমালোচনা, অন্তত এইটা বুঝছেন তারা যে আমি বা আমার মন্ত্রী নিরুপম সেন আমরা চেষ্টা করছি ভাবমূর্তিটাকে ফেরানো, শুধু মানে বক্তৃতা নেই। কিন্তু এই যে ভাবমূর্তি ফেরানোর জন্য আপনার যতটা প্র্যাকটিস উচিত ছিল আপনি কি তা হয়েছে? 5 বছরে পশ্চিমবঙ্গের আপনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 3 বার বিদেশে গেছেন, তাও গড়ে 2.5 দিন করে, তাও কার্যত থাকতে চাননি, সই করে কত তাড়াতাড়ি ফিরে আসেন। ইফ ইউ ডোন্ট টেক এ প্রোঅ্যাক্টিভ রোল, ইফ ইউ ডোন্ট গো, তাহলে লোকে কি করে জানবে চেঞ্জ হচ্ছে? আপনি তো অনেকটা পেয়েছেন বাই ডিফল্ট, বাড়িতে বসেই পেয়ে গেছেন যা করতে। বিদেশে ঘুরে বেড়ালেই যে শিল্প আসবে আমি বলছি হয় না, সে কথাও বলছি না, যদিও বছরে একবার যেতে আমি তার কথা বলছি। আপনি তো আপনি ইউরোপে কার্যত গেলেনই না, আমেরিকা অ্যাভয়েড করলেন না, আপনি একবার জাপান গেছেন, কেন বলছি একবার অ্যাভয়েড করবো না, মানে গেলেন না তো। হাত ইকোনমি কিছু একটা দাঁড়াবে, হ্যাঁ প্রথমেই কি দাঁড়াবে এটাই আপনার কাছে আমার একটা প্রথম বক্তব্য। ওরকম আমি দেখেছি কোনো এক্সপ্লোরেশন হবে না, আপনাকে লোকে চিনবে না। না ধরুন জাপানে যাওয়ার আগে 6 মাস প্রস্তুতি করতে হচ্ছে, কোম্পানি থেকে 1-to-1 কন্ট্যাক্ট করতে হয়েছে, করেসপন্ডেন্স করতে হয়েছে। এখন তারা আসছে, আজকে মনে করুন মিৎসুবিশি, মারুতিনি, ইটোচু, এবং আমি ওই প্রিপারেশন না গেলে কিছু করা যেত না। এখন একইভাবে ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুরে বেশ কয়েক মাস পরিশ্রম করতে হচ্ছে তারা। একটু প্রস্তুতি না দিয়ে শুধু একটা ভাষণ দিলে আপনি যেহেতু ইন্দোনেশিয়ার প্রসঙ্গ এলো, সালেম কি আপনার হাইন্ডসাইটে মনে হয় যে ওয়াজ ইট এ গুড ডিসিশন কোন ব্যাপারে সালেমকে আনা? বিকজ মানে ইন্টারন্যাশনালি অনেকেই বলছেন যে দে আর নট এন্টায়ারলি ক্লিন অ্যাজ এ বিজনেস হাউস। আমি তো সব বিজনেস হাউসের সব রহস্য জানা যায় না, কিন্তু সাধারণভাবে আমি যা জেনেছি সাউথ ইস্ট এশিয়ার এটা একটা অন্যতম লিডিং কোম্পানি, এবং অনেক ভেরিয়াস ব্রাঞ্চ, ওদের অনেকগুলো এলাকা ওদের কাজ করে। তৃতীয় হচ্ছে চীনের সঙ্গে করে, জাপানের সঙ্গে করে, তাদের কোলাবোরেশন আছে জাপানের সঙ্গে, এবং তাদের কোম্পানি এটা একটা পড়েছিলাম যে উঠেছে, নেমেছে, ফল করেছে, কিন্তু আবার দাঁড়িয়েছে, এরকম একটা দিক তো আছেই, ধরুন কমিউনিস্টদের এক্সটারমিনেট করেছে সুয়ার্তো রেজিমে তার, বাট পিপল আর সেইং দ্যাট ইট ইজ ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজম আলটিমেটলি ভালো হয়। ক্যাপিটালিজম ইজ ক্যাপিটালিজম, ব্লাডি ক্যাপিটালিজম, দ্যাটস ট্রু, বাট যে অর্থে রতন টাটা ক্যাপিটালিস্ট, যে অর্থে বিল গেটস ক্যাপিটালিস্ট, সেই অর্থে কিন্তু সালেম ক্যাপিটালিস্ট না, দে আর ক্রোনিস বিকজ দে সার্ভাইভ because somebody else gave them patronage. আমার পলিটিক্যাল, আপনার জমানায় যেটা কেউ পাচ্ছে না, মানে there is no crony capitalism in Bengal. পলিটিক্যাল পাস নিয়ে আমার দরকার, আমার যেটা দরকার আমার পুঁজি চাই, এবং সেখানে আমার ওই গুড ক্যাপিটালিস্ট ব্যাড ক্যাপিটালিস্ট খুঁজলাম। শুধু এটা বুঝেছিলাম যে তারা একেবারে কিছু না, তা না, তাদের বড় কোম্পানি, সে তো আছে, দেশে বিদেশে কাজ আছে, এবং শক্ত জমির উপর তারা আছে। বাকিটা আমার দরকার, আমি শুধু কথা বলার লোক, রতন টাটার মতন লোক, প্রেমজির মতন লোক কোথায় পাবো, কজন পাবো? তাই জন্যে আমাকে, তবে এটা ঠিক যেটা আপনি বললেন যে এসব ব্যাপারে একটু সতর্কতা খুব ভালো। আপনার কি মনে হয় না যে সালেমের ইস্যুটা মানে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারেনি আপনার সঙ্গে? ধরুন এই যে কৃষি জমি নিয়ে যে বিতর্ক হলো, এটা তো আননেসেসারি হয়ে গেল, কিছু না জানার আগেই আমার কে করলেন রিসেন্টলি, এমনকি জ্যোতিবাবু পর্যন্ত উষ্মা প্রকাশ করলেন, প্রকাশ না ফ্রন্টের মধ্যেই কিছু হলো, তার থেকে কাগজে কিছু কথাবার্তা বেরিয়ে গেল। সেটা হচ্ছে তো ওদের সঙ্গে তো টেকনিক্যালি ওখানে একটা মামুলি এগ্রিমেন্ট হচ্ছে, সেটা আমি ছিলাম, আমি দেখেছি। ডিপিআর না করে কোন জায়গায় হবে, কত জমি হবে, কোন জমি, এসব কিচ্ছু না হয়ে হঠাৎ রটে গেল, জমি চলে যাচ্ছে। ওর একটা দল নেমে গেল, মুসলমানদের জমি চলে যাচ্ছে। দেখলাম আপনি ইয়েতে গিয়ে বলছিলেন মথুরা বন্যা কোথায়, সবাই বলছে। আচ্ছা, এইটাতে যেটা হয়েছে, আমাদের যেটা মানে পরে বুঝেছিলাম ভুল হয়েছে, আমাদের এই জমি কনভার্সনের ব্যাপারে এলআর ডিপার্টমেন্টে এবং আমি নিরুপম রেজ্জাক বসে হস্তান্তরের ব্যাপারে এখন একটা রেজলিউশন করে নিয়েছি, ট্রান্সপারেন্ট হওয়ার জন্য। সেটা কি ট্রান্সপারেন্ট হওয়ার জন্য? মানে কিভাবে কোন জমি দেওয়া উচিত, কোন জমির উপর না দেওয়া উচিত তা। ন্যাচারালি ফার্টিলিটি দেখে খুব উর্বর জমি, 2-3টে ফসল হয়, যত সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। মানে অনুর্বর জমি, পতিত জমি বা খরা জমি, এই যেমন হলদিয়াতে আমার কোনো প্রবলেমই হবে না, উলুবেড়িয়ায় তো হুগলা বন,
তারপরে অনেক জায়গাতে দুর্গাপুর, আসানসোল কোনো প্রবলেম নেই, কিন্তু 24 পরগনা তো নতুন জেলায়, দক্ষিণ 24 পরগনা নতুন জেলায় কোন জায়গায় নেবো 10 বার ভাবতে হবে, ফাটাইল নেই। আর যেখানটা হইচইটা হলো ভাঙর, আপনার ওখানে তো প্রশ্নই নেই, এত সবুজ জমি হলো, এত ভালো জমি। আর চাইলেও রেজাক মোল্লা সাহেব দেবেন না, জীবন দিয়ে দেবেন। বাচ্চারা ভর্তি করেছিল। সেকেন্ডলি যেটা, দ্বিতীয় হচ্ছে কি কনভার্সনটা হবে, দাম কী হবে, বাজার মূল্য কথাটার মানে কি, বাড়তি দাম ধরে দেওয়া হবে। তৃতীয় হচ্ছে ক্ষতিপূরণটা কী হবে, শুধু তার জমির দামে হবে না, যদি ওইটাই তার একমাত্র আয়ের উৎস হয়, তাহলে তাকে বিকল্প চাকরি দেবে কি? দেখুন, একটা তো এক্সপ্রেশন অফ ইন্টেনশন ইজ ওয়ান থিং, রিয়ালিটিতে সেটা করা ইজ কোয়াইট এনাফ। ধরুন হাওড়াতে যেটা হচ্ছে, কৃষকের জমি নিয়ে যদি উপনগরই হয়, তাহলে তো ইটস নট পলিটিক্যালি কারেক্ট নট ইকোনমিক্যালি ভায়াবল। একেবারেই না। আপনি জমিটা দেখেননি, জমির মধ্যে একটা নালা ছিল, একটা ফসল হতো কি হতো না, বেশিরভাগ বছরই হতো না। আমাদের দেখুন এই একটা ক্যালকুলেশন আপনি করুন, বড় লোকের বাড়ি হচ্ছে, এটা কিন্তু পারসেপশন। আপনি জমি তুলে দিচ্ছেন ওদের, ওরা 70 লক্ষ টাকায় বাংলো বাড়ি বানাচ্ছে। 70 লক্ষ টাকা তো একটা অংশের জন্য। ওখানে আপনার 3টে সেকশন আছে, 3টে সেকশন মানে যাকে বলে ইকোনমিক্যালি উইকার সেকশন, 7% তাদের জন্য আছে। মিডল ইনকাম গ্রুপ তাদের জন্য আছে প্রায় 20%। আমি যেটা দেখে এসেছিলাম সেটা বড় লোকের জন্য, প্রায় 15-20 লক্ষ টাকা দাম। কিন্তু মাঝারি আয়ের মানুষ, এমনকি নিম্নবিত্ত মানুষ, তাদেরও পার্সেন্টেজ তো আমাদের চুক্তির মধ্যে ছিল, সেটা সবাইকে করতে হবে। যেটা আপনাকে আমি বলছিলাম কথাটা, যে একটা ধরুন মাপকাঠিটা এইরকম হওয়া উচিত, এই জমিতে কি সম্পদ সৃষ্টি হয়, কত মানুষের কাজ হয়। আমি যদি কনভার্সনে যাই, কি সম্পদ সৃষ্টি হবে এবং কত মানুষের কাজ হবে। কিন্তু যে মানুষগুলো সরবে তারা যাবে কোথায়? তাদের হয় বিকল্প ব্যবস্থা করতে হবে, যাতে যে শিল্প যেখানে আসছে, যেখানে শিল্প হবে সেখানেই তাদের অ্যাবসর্ব করতে হবে। কিন্তু গোটা পৃথিবী জুড়েই এটা একটা মেজর ইস্যু। ধরুন আমার বাড়ি, আমি ধরে নিচ্ছি এটা অলুরবার জন্য, আমি সেখানে থাকি। আমারও তো মানুষ হিসেবে কতগুলো প্রকৃতির কাছে, আমার লোকালিটির কাছে, আমার সমাজের কাছে, আমার পাড়ার কাছে, সব জায়গা থেকেই তো আমি আমার সাস্টেনেন্স পাই। আপনি সেখানে আপনার প্রয়োজনের জন্য আমাকে উৎপাদিত করে আপনার পছন্দের একটা জায়গায় গিয়ে পাঠিয়ে আপনি যদি আমার পেটও ভরান, তাতে কিন্তু আমার তৃপ্তি হয় না। দিস ইজ এ মেজর ইস্যু। আদিবাসীদের নিয়ে যে ঝামেলাটা হচ্ছে আজকে ভারতবর্ষদের, ইটস এভরিওয়ার দিস ইজ হ্যাপনিং। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু। ইট ইজ নট মেয়ারলি আ কোয়েশ্চেন অফ ইকোনমিক্স। এটা ইকোনমিক্সের ব্যাপার আছে, পরিবেশের ব্যাপার আছে, মানুষের সবচেয়ে বড় কথা মানুষের অধিকার ব্যাপার আছে। কিন্তু আপনি এটাও তো মানবেন, কৃষি থেকে শিল্পে, গ্রাম থেকে নগরে উত্থান, এটাই তো সভ্যতার গতি। আপনি গতিকে আটকাতে পারেন, আটকানো উচিত না। কিন্তু কতটা সেই গতিটাকে আপনি কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন সামাজিক স্বার্থে, সেখানেই সোশ্যাল সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্ন, সেখানেই সরকারের ভূমিকা। কিন্তু কৃষি থেকে আমি চিরকাল কৃষিতেই থাকবো, হ্যাঁ, ছায়া শুনিবি শান্তি নেই, ছোটো ছোটো হবে না। আপনাকে কৃষি থেকে শিল্পে উঠতেই হবে এবং গ্রাম থেকে শহরে উঠতেই হবে। এটাই হচ্ছে সভ্যতার স্বাভাবিক। আচ্ছা, ভাবমূর্তির প্রসঙ্গে ফিরে আছি। ভাবমূর্তির প্রসঙ্গে ধরুন আইটি, আপনি যেটা বললেন, আইটিতে আমরা কিছুটাই ভালো করেছি, তাতে কোনো সন্দেহ নেই। আইটির মূল সমস্যা জমি। সেই জমির ক্ষেত্রে কোনো লং টার্ম প্ল্যান আপনাদের সরকারের কিন্তু ছিল না, আজও নেই। এখন যে প্ল্যানটা হায়দ্রাবাদের আছে, যে কারণে ওরা কয়েক হাজার একর নিয়েছে, সেকেন্ড আইটিকে ওরা হায়দ্রাবাদ থেকে ছড়াতে পেরেছে, ভাইজাকে পাঠাচ্ছে, সেকেন্ডারি সিটিতে পাঠাচ্ছে। আমাদের এখানে কলকাতায় এবং কলকাতার 5 কিলোমিটার রেডিয়াসের বাইরে আইটি বলে কিছু এক্সিস্ট করে। দুর্গাপুরে একটা কল সেন্টার হয়েছে, সেগুলো নিবু নিবু অবস্থা। আপনার তথ্য একটু ভুল আছে। প্রথমত হচ্ছে সেক্টর 5-এ আইটি হবে, এটা কয়েক বছর আগে আমরাও জানতাম। কিন্তু কয়েকটা বড় কোম্পানি এখানে চলে আসার ফলে মূলত IBM, প্রাইস ওয়াটার হাউস, আস্তে আস্তে ওটা আইটির একটা হাব হয়ে গেল, কিন্তু ওটা পরিকল্পিত নয়। দ্বিতীয় যেটা কিন্তু আপনি বলছেন, এখন ওটা সম্পূর্ণ অপ্রতুল, আর আজ ওখানে আর এগোয়ার জায়গা, কিন্তু ডিমান্ডের তুলনায় অপ্রতুল। এবারে আমি আসছি, সেটাই আপনার তথ্য এখন অনেকদিন দেখা হয়নি তো আপনার সঙ্গে। সানরাইজ সিটি যেটা নোনাডাঙ্গায় করছি, সেকেন্ড সেক্টর। থার্ড সেক্টর 130 একর জমি আমরা বানতলার সাপ্লাস ল্যান্ড নিয়ে গেছি, বানতলা লাগবে না, সেটা হচ্ছে থার্ড সেক্টর। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি 152 তো বর্তমান ফার্স্ট ফেজেই আইটি আছে রাজারহাটে, 250+50 300 একর জমি সেকেন্ড ফেজে আছে আইটির জন্য শুধু। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে ছড়ানোর ব্যাপারটা, আপনি মজা দেখবেন, ব্যাঙ্গালোর ছেড়ে কিন্তু ম্যাঙ্গালোরে যাবে না আইটি, কেউ যাবে। আমি জিজ্ঞেস করছিলাম হায়দ্রাবাদ ছেড়ে, আপনার হায়দ্রাবাদের শহরের পাশে তো ওদের সুবিধা আছে, ডেজার্ট আছে,
আমার তো নেই ওইরকম রুক্ষ জমি শহরের পাশে নেই, ওইখানে কিন্তু ওরা এক্সপ্যান্ড করতে পেরেছে। আমাদের এখানে ওই কানেক্টিভিটিটা না আসা পর্যন্ত, যেটা বলেছেন কারেক্টলি, এটা দুটো কারণে হবে। একটা কানেক্টিভিটি চাই, এই কারণে একটু গেছে বলে দুর্গাপুরে একটু হচ্ছে, হলদিয়াও হবে, ওই সমুদ্রের নিচ থেকে ওই কানেকশনটা এসে যায়, শেষ পর্যন্ত মন্ত্রী রাজি হয়েছে ওটা আমাদের এখানে আসবে, হলদিয়াতে আসবে, তাহলে আমরা কিছু অন্য জায়গায় ফেলতে পারবো। কিন্তু আদার কিছু সোশ্যাল মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে যাবো, যে ভালো হোটেল, এয়ারপোর্ট, রেস্টুরেন্ট, এইগুলো না থাকলে বড় কোম্পানি কিনে শুধু আপনার দল আপনাকে করতে দেবে, এয়ারপোর্ট মডার্নাইজেশন হলেই আটকে দেবে। মডার্নাইজেশন আমার চাই। সেটা কি করবেন? হাউ উইল ইউ কনভিন্স প্রকাশ করা এনএমকে পারবেন? আর দেখা যাক, পারবেন বলে আপনার মনে হয়? চেষ্টা করবো। কিন্তু একটা জিনিস আমাকে বলুন, যে এই যে ভাবমূর্তির ইস্যু, সেটাতে সবাই বলছে যে ভাবমূর্তি চেঞ্জ হয়েছে বিকজ বুদ্ধদেব ভট্টাচার্য এবং নিরুপম সেনের যোগ্য সংগ্রাম। এটা ইজ কমপ্লিটলি পার্সোনাল ইস্যু দ্যান এনিথিং এলস। ডু ইউ এনজয় অর ডু ইউ ফিল এম্বারাসড? এটা কিন্তু বাস্তব ঘটনাটা নয়, পারসেপশন তাই। পারসেপশনটা আপনারা অনেক সাংবাদিক বা আপনাদের ধারণা, আপনারা ব্যক্তিকে বড্ড বেশি বড় করে তোলেন, এটা মুশকিল না, ব্যক্তি যদি সে গুরুত্ব মানে পাওয়ার যোগ্য হয়, কেন করবো না? কিন্তু আমাদের গোটা কাঠামোতে আপনারা দেখেছেন ব্যক্তিকেন্দ্রিক না। আমি যদি আমার এরকম টিম না থাকতো, আমার পেছনে যদি পার্টির সমর্থন না দেয়, আমি কি? যদি ওর পিছনে ছিল, হয়নি তো? আপনি ছিলেন দ্বিতীয় নম্বর, নিরুপম বাবু খালি ছিলেন না, বাকি সবাই ছিলেন, হোল টিম, সেম টিম, হয়নি মানে সেম পার্টি, সেম ইয়ে, হয়নি? আপনি পাচ্ছেন। আপনাকে একটা কাহিনী বলছি, আমরা একটা ইয়ে করেছি, শুনুন, আপনি ডোন্ট ফিল এম্বারাস। সেটা হচ্ছে যে আমরা একটা সার্ভে করেছি যে আপনি জ্যোতিবাবু এবং মধ্যে তুলনামূলকভাবে দ্য ফিগার আপনি শুনলে মানে আপনার 61% আপনার মনে করেন ইউ আর বেটার সিএম দেন জ্যোতিবাবু আপনার পক্ষে, আর 21% হচ্ছে জ্যোতি বসু। আর আপনারা যখন তিনজন, যাই হোক, আপনি ওই নেত্রীর নাম সহসা মুখে আনেন না, তো আপনি 70 না কত, উনি 20 না 21, 13 না 14। তো এটা কেমনি এমনি হয়েছে? এটা মিডিয়া তৈরি করেছে, মানুষকে তো মিডিয়া তৈরি করে না, এটা তো মানে আমার মিডিয়া কাগজ লেখে, বা এই আমরা ক্যামেরার সামনে কথা বলছি। এটা কিন্তু শুধু আমি বলার জন্য বলছি না, বা আমি আপনাকে ফ্ল্যাটার করার জন্য বলছি, দিস ইজ দ্য রিপোর্ট আই এম ক্যারিং ইন মাই হ্যান্ড। কিন্তু আমি এটাও কিন্তু আপনাকে বলছি যে একজনের ব্যক্তির পারফর্ম করার ক্ষমতা তখনই হয়, এটা খানিকটা কালেকটিভ ফাংশন। আমি আমার যারা পাশে আছে আপনার আপনি জানেন, এরকম আমার কয়েকজন তরুণ মন্ত্রী, এরা না থাকে এবং পার্টির পেছন থেকে যদি আমরা যে প্রোগ্রামগুলো নিচ্ছি, নতুন নতুন কথা ভাবছি, চিন্তা করছি, যদি পার্টি সেগুলো সমর্থন না করত, এইভাবে তাহলে কি এটা সত্যি যে যদিও আমলে সেগুলো সমর্থন করেনি, আপনারা করছেন? আমি ভাগ্যবান বেশি। আপনি তো এমনভাবে বলছেন যেন ওই সময়টা মানে আমি মানে আই এম স্টার্টিং ফ্রম এ ক্লিন স্লেট, না, ইটস এ কন্টিনিউয়েশন অফ পলিসি। আমি তার কয়েকটা দিক জোর দেওয়ার চেষ্টা করছি। আপনি সফল হয়েছেন, পার্টিকে আপনি বাগে আনতে পেরেছেন, এইটুকু স্বীকার করতে আপনার কোনটা কোথায় বুঝতে পারছি না। ব্যাপারটা ঠিক সেরকম নয়, ব্যাপারটা এটা কোনো মানে বাগে আনা, বাগে কামড়ে দেওয়া, এরকম কোনো ব্যাপার। যেমন এক্ষুনি একটা কথা ইস্যু বলছি, আপনি বলছেন বলে আইটি, ট্রেড ইউনিয়নিজম ইন আইটি ইজ এ বিগ চ্যালেঞ্জ। আপনি যদি ক্ষমতায় আছেন, ট্রেড ইউনিয়নরা বলছে তারা আইটিতে ইউনিয়ন করবে, আপনি বলছেন আপনি আইটিতে কিছুতেই ডিসরাপশন করতে দেবেন না। কি করে, হাউ আর ইউ গোইং টু সলভ দিস প্রবলেম? তো একটু নিজের কথাকে পরিষ্কার করে, আইটিতে ইউনিয়ন হবে কিনা আইটি লোকেরা ঠিক জানে না, ঠিক। হ্যাঁ, আমি এটা দেখবো বাইরে থেকে গিয়ে আইটি আউটসাইডার্স যারা আইটি নয়, অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো লোক গিয়ে সেখানে গোলমাল করলে আমি গোলমাল করতে দেবো না। কিন্তু সেটাই তো ট্র্যাডিশন। একটাই হয়েছে, একদিনই হয়েছে কনফিউশনের জন্য। নেক্সট টাইম আপনি দেখবেন আইটি সেক্টরে আমাদের দেশের সংবিধান আইন যা বলছে যে কোনো মানুষ কাজ করে ইউনিয়ন ফর্ম করতে, সব জায়গায় ঠিক আছে, আপ টু দেম, তারা ঠিক করবে, তাদের সময় থাকে ইউনিয়ন করে ইউনিয়ন করবে, বাইরে থেকে গিয়ে করতে পারবে। মানে ধরুন চিত্তব্রত বন্ধু যদি ওখানে মিটিং করতে চান, আপনি করতে পারবেন না? চিত্তব্রত বন্ধু যাবেন না, এটি সিদ্ধান্ত হয়েছে, যাবেনই না, বাইরে থেকে অনেক কিছু করা যাবে। গুরুদাস দাসগুপ্ত গেলে কি করবেন? উনি তো যাবেনই, উনি তো অনেক জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, ধরুন গেলেন, আপনি তো আটকাতে পারবেন না। কি ফল হচ্ছে? ফল যাই হোক, আটকাবেন কি করে? আপনার একই সিপিআই হবে, চেষ্টা করবো তার গুড সেন্স প্রেজেন্ট করবো। তো আর এই ধরনের ধরুন আরো দুটো ক্ষেত্রে ব্যর্থতার প্রসঙ্গ আমি এক্ষুনি তুলছি। একটা যে শিক্ষা, আমি জানি না সূর্যর নেতৃত্বের কথা আপনি বললেন বা সংগঠনের কথা বললেন, হেলথ ইজ এ মিজারেবল ফেলিয়ার, সো ইজ এডুকেশন।
আত্মসমালোচনাটা বা যেটা বলি মানুষের যে পারসেপশন, আপনি নিজেও বলছেন মিটিংয়ে গিয়ে মানুষের যে যে ধারণা এবং তাদের যে ক্রিটিসিজম, এটা মানতেই হবে। মানে সব সুন্দরভাবে চলছে এটা অবস্থা নয়, কিন্তু আপনি আরেকটা দিকে কিন্তু আপনার দেখা উচিত, সেটা হচ্ছে যে এডুকেশনটা আমরা বিস্তার লাভ করতে দিচ্ছি। আজকে 68,000 প্রাথমিক স্কুল, তো একটা মূল্য আছে। কোয়ান্টিটি হয়েছে নো কোয়ালিটি। আমি ওইটাই আসছি, 68,000 প্রাইমারি স্কুল হয়েছে, মিড ডে মিল হয়েছে, ড্রপ আউট কমছে। আমরা চাই 100% ছেলেমেয়েরা স্কুলে আসুক, কিন্তু যেটা কারেক্টলি আপনি বললেন, কোয়ালিটি অফ টিচিং এখনো পর্যন্ত এই এটা একটা 68,000 স্কুল, 68,000 দুগুণ কি তিনগুণ মাস্টার মশাই, এটা কাজটা খুব কঠিন। বিশেষ করে যখন আমার প্রাইমারি স্কুলে আমার বাবার ইংরেজিটা নিয়ে এসেছি, দেরিটা হলেও নিয়ে এসেছি, ব্রিটিশ কাউন্সিল আমাদের হেল্প করছে। এইটা কোয়ালিটি অফ টিচিংটাকে আরও তুলতে হবে, শুধু বিস্তার করছি বললি একতরফা বলা হবে। সেই সমালোচনা আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আমাদের একটা ছোট্ট বিরতি নিতেই হবে, তারপরে ফিরে আসছি আলোচনা। কত আসুন, এই 40 মিনিট মতো হয়েছে। ইয়ে কোথায়?